আসসালামু আলাইকুম। আমি শায়েক আল হাসান জনি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আজকে আমরা ২০২৫ সালের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার প্রশ্নের আলোকে আমরা সিভিল রিভিশন ড্রাফটিং শিখব। আপনারা সবাই জানেন যে এই ২০২৫ সালের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষাতে কিন্তু সিভিল যে পার্টটা, সেই সিভিল পার্টটা থেকে কিন্তু দুইটাই রিভিশন আসছে এবং এই দুইটা রিভিশনের মধ্যে প্রথম যে রিভিশনের যে প্রশ্নটা, সেই প্রশ্নের আলোকে আমরা আজকে একটা রিভিশনের ড্রাফটিং শিখব। তা আমি সরাসরি আপনাদেরকে প্রথমে রিভিশনের ড্রাফটিংয়ের যে ফরম্যাট বা স্ট্রাকচার, সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি বা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। দেখেন, আপনারা এই ফরম্যাটটা যদি আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য ড্রাফটিংটা কঠিন কোনো কিছু হবে না। আপনাকে যে হুবহু মুখস্থ লিখতে হবে ড্রাফটিংয়ের গ্রাউন্ড, বিষয়টা কিন্তু এরকম না। জাস্ট ফরম্যাটটা আপনাকে আয়ত্ত করতে হবে এবং ভিতরে কিন্তু আপনি অনেক কিছু কি করতে পারবেন, নিজের ভাষায় লেখার সুযোগ পাবেন। তাহলে চলেন আমরা সিভিল রিভিশনের যে ড্রাফটিং, সেই ড্রাফটিংয়ের ফরম্যাটটা একটু দেখে আসি। প্রথমেই আপনাকে কিন্তু ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে ডিস্ট্রিক্ট কিন্তু বড় হাতের অক্ষরে লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কোন ডিস্ট্রিক্ট লিখবেন। নিম্ন আদালত যে ডিস্ট্রিক্টের, সেই ডিস্ট্রিক্টটা এখানে উল্লেখ করতে হবে। তার মানে আপনি তো একটা নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টের কাছে আপনি রিভিশন দায়ের করবেন। তাহলে নিম্ন আদালতটা যে ডিস্ট্রিক্টের, মানে যে ডিস্ট্রিক্টের নিম্ন আদালত এই রায়টা দিয়েছে, সেই ডিস্ট্রিক্টের নামটা আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে লিখতে হবে এবং এটা অবশ্যই বড় হাতের লিখতে হবে। এরপর আসি আমরা কি করব, এরপর আমাদেরকে কোর্টের নাম ও এখতিয়ার উল্লেখ করতে হবে। আমি রিভিশনটা কোথায় ফাইল করব? সুপ্রিম কোর্টের কাছে ফাইল করতেছি, তাই কি না? তাহলে আমাকে প্রথমেই কি করতে হবে, আমাকে প্রথমেই লিখতে হবে ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। তার নিচে আমি কি লিখব? সুপ্রিম কোর্টের তো আসলে দুইটা বিভাগ, একটা হচ্ছে আপিল বিভাগ এবং আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। আমি সুপ্রিম কোর্টের কোন বিভাগের কাছে আমি এই রিভিশনটা দায়ের করতেছি? হাইকোর্ট ডিভিশনের কাছে রিভিশনটা দায়ের করতেছি। তাহলে আমাকে কি করতে হবে, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ লেখার পরে তার নিচে আমাকে উল্লেখ করতে হবে হাইকোর্ট ডিভিশন উল্লেখ করতে হবে। এখন হাইকোর্ট ডিভিশনের কোন জুরিসডিকশনে আমি এই রিভিশনটা দায়ের করতেছি? সিভিল রিভিশনাল জুরিসডিকশন। তাহলে আমাকে হাইকোর্ট ডিভিশনের নিচে আমাকে উল্লেখ করতে হবে সিভিল রিভিশনাল জুরিসডিকশন এবং আমাকে কিন্তু একটা রিভিশনের নাম্বারও উল্লেখ করতে হবে। রিভিশন নাম্বারটা আমাকে উল্লেখ করতে হবে যে সিভিল রিভিশন নাম্বার আপনার 200/2025 বা আপনি 201/2026, আপনি যেটাই উল্লেখ করেন না কেন, বা আপনি চাইলে কিন্তু ওখানে সিভিল রিভিশন নাম্বার ডট ডট অফ যেই সালে আপনি পরীক্ষা দিচ্ছেন সেই সালটা উল্লেখ করলে হবে। আপনি সম্ভবত 2026 সালে পরীক্ষা দিবেন, তাহলে আপনি সেখানে লিখতে পারেন সিভিল রিভিশন ডট ডট অফ 2026। এরপরে আপনাকে কিন্তু কি করতে হবে, ইন দ্য ম্যাটার অফ লিখতে হবে। ইন দ্য ম্যাটার অফ আপনাকে লিখতে হবে। এই ইন দ্য ম্যাটার অফ লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ধারার নাম উল্লেখ করতে হবে। আপনি কত ধারা অনুযায়ী হাইকোর্ট ডিভিশনের কাছে রিভিশনটা আপনি দায়ের করতেছেন। দেখেন, আমরা এখানে দেখাচ্ছি অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115 সাবসেকশন 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এগেইনস্ট অর্ডার। আপনি অর্ডারের বিরুদ্ধে যদি রিভিশন দায়ের করেন তাহলে আপনাকে নিচে লিখতে হবে এগেইনস্ট অর্ডার। আপনি যদি ডিক্রির বিরুদ্ধে রিভিশন দায়ের করেন তাহলে আপনাকে নিচে লিখতে হবে কি, এগেইনস্ট ডিক্রি। তাহলে খেয়াল করেন যে 115 এক ধারা উল্লেখ করছি আমরা, কিন্তু অনেক সময় কিন্তু রিভিশন 115 ধারা অনুযায়ীও হয়। রিভিশন কখন 115 এক ধারা অনুযায়ী হবে আর কখন 115 ধারা অনুযায়ী হবে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টের কাছে যে রিভিশনটা দায়ের করবেন সেটা 115 এক ধারা অনুযায়ী সাধারণত হয়, কিন্তু যদি এটা সেকেন্ড রিভিশন হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু
115(4) ধারা উল্লেখ করতে হবে। আমি সহজ করে একটু বুঝাই দিই। যদি আমরা জেলা জজ আদালতের আদেশ অথবা ডিক্রির বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট ডিভিশনের কাছে রিভিশনের মামলা দায়ের করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 115(1) উল্লেখ করতে হবে। অন্যদিকে আমরা যদি জেলা জজের রিভিশনাল মামলার বিরুদ্ধে হাইকোর্টের কাছে আমরা রিভিশন দায়ের করি, তার মানে আমরা যদি সেকেন্ড রিভিশন দায়ের করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে 115(4) উপধারা উল্লেখ করতে হবে। আমি আর একটু বুঝাই বলি। মনে করেন প্রথমে সহকারী জজ আদালত একটা রায় দিল, আদেশ দিল, সেই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করছেন কার কাছে? জেলা জজের কাছে আপনি রিভিশন দায়ের করছেন। জেলা জজ আদালত ওই রিভিশন মামলাতে আবারও রায় দিল, সেই রায়ের বিরুদ্ধে আপনি কার কাছে যাচ্ছেন? হাইকোর্টের কাছে যাচ্ছেন। তাহলে এটাকে বলে সেকেন্ড রিভিশন। তার মানে অলরেডি সহকারী জজ আদালতের আদেশের বিরুদ্ধে একটা রিভিশন জেলা জজের কাছে দায়ের করা হয়েছে, জেলা জজ ওই রিভিশন মামলাতে আবার রায় দিছে, তাহলে সেই রায়ের বিরুদ্ধে আমাদেরকে আবারও রিভিশন করতে হবে হাইকোর্টের কাছে। কিন্তু ধারা কোনটা উল্লেখ করব? 115(4) উপধারা উল্লেখ করব, কারণ আমি এখন হাইকোর্টের কাছে সেকেন্ড রিভিশন করতেছি। তা এইটা আমাদেরকে কিন্তু কি করতে হবে? খেয়াল করতে হবে। এরপরে ধারার নাম তো আপনি উল্লেখ করলেন, তারপরে আপনাকে অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে আপনাকে কি করতে হবে? পিটিশনারের নাম ঠিকানা উল্লেখ করতে হবে। যে রিভিশনটা ফাইল করবে তাকে আমরা বলবো পিটিশনার। এটা যদি প্লেইনটিফ করে থাকে তাহলে প্লেইনটিফ পিটিশনার হবে, এটা যদি ডিফেন্ডেন্ট করে থাকে তাহলে ডিফেন্ডেন্ট পিটিশনার হবে। আপনি যে কোনো একটা বানানো ঠিকানা দিয়ে দিতে পারেন। আপনি একটা ঠিকানা লিখে দিলেন, দিয়ে নিচে লিখলেন কি? প্লেইনটিফ পিটিশনার। যদি প্লেইনটিফ এই রিভিশন ফাইল করে থাকে তাহলে প্লেইনটিফই হবে পিটিশনার। কিন্তু যদি ডিফেন্ডেন্ট এই রিভিশন ফাইল করে থাকে তাহলে আমাদেরকে এখানে কি উল্লেখ করতে হবে? ডিফেন্ডেন্ট পিটিশনার। এরপর আপনাকে ভার্সেস শব্দটা উল্লেখ করতে হবে। ভার্সেস শব্দ উল্লেখ করার পরে আপনি যার এগেইনস্টে এই রিভিশনের দরখাস্ত দায়ের করতেছেন তার নাম ঠিকানা উল্লেখ করতে হবে, এবং আপনি যার এগেইনস্টে এই রিভিশনের দরখাস্ত দায়ের করতেছেন তার নামটা কি হবে? তার নাম হবে হচ্ছে অপোজিট পার্টি। তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে, অপোজিট পার্টির নাম ঠিকানা উল্লেখ করতে হবে। এখানেও আপনি একটা বানানো একটা ঠিকানা দিয়ে দিবেন নিজের মতো করে। ঠিকানা কিন্তু মুখস্থ করবেন না, খালি খালি ব্রেন নষ্ট হবে। আপনি ঠিকানাটা কি করবেন? একটা ঠিকানা আপনি উল্লেখ করে দিলেন, উল্লেখ করে দিয়ে আপনি তার নিচে আপনি কি লিখবেন? অপোজিট পার্টি লিখবেন আর কি। ঠিক আছে? যদি প্লেইনটিফ অপোজিট পার্টি হয় তাহলে প্লেইনটিফ অপোজিট পার্টি উল্লেখ করতে হবে। যদি ডিফেন্ডেন্ট অপোজিট পার্টি হয়ে থাকে তাহলে আপনাকে ডিফেন্ডেন্ট অপোজিট পার্টি উল্লেখ করতে হবে। এরপরে আসি, এরপরে আমাদেরকে অ্যাপ্লিকেশন ভ্যালু ও স্যুট ভ্যালুয়েশন উল্লেখ করতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, যেটাই স্যুট ভ্যালুয়েশন সেটাই হবে কি? অ্যাপ্লিকেশন ভ্যালুয়েশন। কথা কি বুঝতে পারছি কিনা? আপনার যে প্রবলেমেটিক কোশ্চেনটা পরীক্ষার হলে থাকবে, সেই প্রবলেমেটিক কোশ্চেনের মধ্যেই কিন্তু মেনশন করা থাকবে যে এটা কত টাকা হচ্ছে আপনার স্যুট ভ্যালু। তো যেই টাকাটা আপনার স্যুট ভ্যালু হবে ওটাই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ভ্যালু হবে। তাহলে আমরা প্রথমে অ্যাপ্লিকেশন ভ্যালু লিখবো। ধরেন আমার এখানে স্যুট ভ্যালু 30 কোটি টাকা, তাহলে আমি প্রথমে কি লিখবো? এখানে আমি লিখবো অ্যাপ্লিকেশন ভ্যালু 30 কোটি, তার নিচে আমি লিখবো কি? স্যুট ভ্যালুয়েশন 30 কোটি। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, ইমপিউন জাজমেন্ট অর্ডার অবলিক ডিক্রি উল্লেখ করতে হবে। ইমপিউন জাজমেন্ট অর্ডার অফ ডিক্রি বলতে আমরা কি বুঝি? ইমপিউন জাজমেন্ট অর্ডার অফ ডিক্রি বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে আপনি তো আসলে নিম্ন আদালতের একটা রায়ে সংক্ষুব্ধ হয়েছেন। তো আপনি নিম্ন আদালতের কোন জাজের রায়ে সংক্ষুব্ধ হয়েছেন, কত তারিখের রায়ে সংক্ষুব্ধ হয়েছেন, কোন দরখাস্ত আপনি দায়ের করছিলেন এবং আদালত আপনার দরখাস্ত রিজেক্ট করে দিছে, আপনি এই কারণে সংক্ষুব্ধ হয়েছেন, সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এটাকেই আমরা বলি হচ্ছে ইমপিউন্ড জাজমেন্ট অর্ডার অবলিক ডিক্রি। তাহলে দেখেন আপনাকে এখন কি করতে হবে? আপনাকে হচ্ছে স্যুট ভ্যালুয়েশন এবং অ্যাপ্লিকেশন ভ্যালুয়েশন উল্লেখ করার পরে সেটার নিচে আপনাকে ইমপিউন্ড জাজমেন্ট অর্ডার অবলিক ডিক্রি আপনাকে উল্লেখ করতে হবে। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, চিফ জাস্টিসকে সম্বোধন করতে হবে। চিফ জাস্টিসকে সম্বোধন করতে হবে। এখন বর্তমানে চিফ জাস্টিস হচ্ছেন সৈয়দ রিফাত আহমেদ, কিন্তু আপনারা যখন
পরীক্ষা দিবেন তখন কিন্তু উনি চিফ জাস্টিস থাকবেন না। তখন যে নতুন চিফ জাস্টিস আসবেন তার নামটা কিন্তু তখন কি করতে হবে, উল্লেখ করতে হবে। তাই জন্য আপনাকে দেখেন কি করতে হবে, আপনাকে চিফ জাস্টিসকে সম্বোধন করতে হবে মেনশন দ্য কারেন্ট নেম অফ দ্য চিফ জাস্টিস। মেনশন দ্য কারেন্ট নেম অফ দ্য চিফ জাস্টিস মানে আপনি যখন পরীক্ষা দিবেন ওই সময় যে কারেন্ট যে চিফ জাস্টিস থাকবেন তার নাম উল্লেখ করে আপনি কি করবেন, চিফ জাস্টিসকে সম্বোধন করবেন। তারপরে তার নিচে আপনাকে যেটা লিখতে হবে সিউত লিখতে হবে। সিউত কি আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আমরা যে প্রশ্নটার আলোকে আপনাদেরকে আজকে রিভিশনের ড্রাফটিংটা পুরোপুরি শেখাবো তখন আপনারা দেখবেন যে আমরা পুরো সিউটটা কিন্তু পড়বো, পড়ে আপনাদেরকে বোঝাবো। জাস্ট আমি সংক্ষেপে একটু বলে রাখি, সিউত হচ্ছে কি, সিউত হচ্ছে ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফ্যাক্ট, ফ্যাক্টের একটা ধারাবাহিক বিবরণ। সিউত আপনাকে মুখস্থ করতে হবে না, আপনি সিউত ফ্যাক্টের থেকে টেনে নিয়ে এসে লিখতে পারবেন। আমি সহজে বলে দিই কিভাবে সিউত লিখবেন। সিউতে আপনি প্রথমে একটা কমন সিউত লিখতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে যে আপনি কোন রায়ের এগেইনস্টে আপনি এই রিভিশনের দরখাস্তটা দায়ের করছেন আপনি সেটা প্রথমে লিখে নিলেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি ঘটনা ব্যাখ্যা করা শুরু করলেন। আপনি হুবহু যে ফ্যাক্টটা আছে সেই ফ্যাক্টটাকে আপনি সামারি করে আপনি তুলে দিলেই সিউত হয়ে যাবে। আপনি যদি নিজের মতো করে সহজ করে না লিখতে পারেন বা ছোট করে না লিখতে পারেন তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এক ফুল স্টপ থেকে 3-4 লাইন নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি লিখবেন দ্যাট দিয়ে শুরু করবেন, দ্যাট দিয়ে শুরু করে এক ফুল স্টপ থেকে আর এক ফুল স্টপ পর্যন্ত টানবেন। আবার 2 নম্বর পয়েন্টে দ্যাট দিয়ে শুরু করবেন, শুরু করে এক ফুল স্টপ থেকে আর এক ফুল স্টপ পর্যন্ত টানবেন। এইভাবে আপনি কি করবেন, সিউত লিখবেন। সিউত লেখার পরে আপনাকে গ্রাউন্ড লিখতে হবে। এই গ্রাউন্ডের ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, কিছু কমন গ্রাউন্ড আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি কিছু কমন গ্রাউন্ড যদি আপনি মুখস্থ করে ফেলেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু ওই কমন গ্রাউন্ডগুলো আপনি সব রিভিশনের ড্রাফটিংয়ের মধ্যে লিখতে পারতেছেন। প্রত্যেকটা ড্রাফটিংয়ের জন্য কিছু কমন গ্রাউন্ড থাকে। সিভিল রিভিশনের জন্য কিছু কমন গ্রাউন্ড আছে, সেই কমন গ্রাউন্ডগুলো মুখস্থ করে ফেললে আমরা সেই কমন গ্রাউন্ডগুলো আমরা সব সিভিল রিভিশনের ড্রাফটিংয়ে লিখতে পারবো। অ্যাট দ্য সেম টাইম সিভিল আপিলের কিছু কমন গ্রাউন্ড আছে, সেই কমন গ্রাউন্ড যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে সেই কমন গ্রাউন্ডগুলো আমরা সব জায়গায় লিখতে পারবো। বুঝতে পারছি কি না? তো এইভাবে কমন যে গ্রাউন্ড আছে সেই কমন গ্রাউন্ডগুলো আপনারা মুখস্থ করবেন এবং ফ্যাক্টের সাথে রিলেট করে আপনাকে একটা থেকে 2টা গ্রাউন্ড লিখতে হবে। তা কিভাবে ফ্যাক্টের সাথে রিলেট করে আপনারা একটা থেকে 2টা গ্রাউন্ড লিখবেন সেটা আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। কারণ কিছুক্ষণ পরেই আমরা 2025 সালের যে সিভিল পার্টের যে প্রথম প্রশ্নটা সেই প্রথম প্রশ্নটা আমরা আলোচনা করব এবং আলোচনা করার পরে আমরা আপনাদেরকে ড্রাফটিংটা ওই ফ্যাক্টের আলোকে শেখাবো। তাহলে আমরা গ্রাউন্ড লিখলাম। গ্রাউন্ড লেখার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রেয়ার লিখতে হবে। এই প্রেয়ারের ক্ষেত্রেও আপনি যদি একটা কমন প্রেয়ার যদি মুখস্থ করেন তাহলে আপনি এই কমন প্রেয়ারটা সব জায়গায় লিখতে পারবেন। খালি কি চেঞ্জ হবে, খালি শুধু চেঞ্জ হবে হচ্ছে যে আপনার কিছু নাম চেঞ্জ হবে, ঠিক আছে, মামলা নাম্বার চেঞ্জ হবে, ঠিক আছে, আপিল নাম্বার চেঞ্জ হবে, রিভিশন নাম্বার চেঞ্জ হবে। বুঝতে পারছি কিনা? তো এছাড়া কিন্তু আপনি একটা প্রেয়ার যদি মুখস্থ করেন আপনি এই প্রেয়ারটা সবগুলো রিভিশনের মধ্যে আপনি লিখতে পারবেন। প্রেয়ার লেখার পরে আপনাকে এফিডেভিট দিতে হবে। সিভিল রিভিশনে এফিডেভিট লিখতে হয়, সিভিল আপিলের ক্ষেত্রে কিন্তু এফিডেভিট লিখতে হয় না। আমি পরবর্তীতে আরও একটা ভিডিও বানাবো যেখানে আমি কম্প্যারিজন দেখাবো বিটুইন সিভিল আপিল ড্রাফটিং অ্যান্ড সিভিল রিভিশন ড্রাফটিং। সেখানে আপনারা দেখতে পারবেন যে সিভিল রিভিশনে আপনি এফিডেভিট লিখতেছেন কিন্তু সিভিল আপিলের ক্ষেত্রে কিন্তু আপনাকে এফিডেভিট লেখা লাগতেছে না। তাহলে সর্বশেষ আপনাকে এফিডেভিট লিখতে হবে। এফিডেভিটও কমন একটা ফরম্যাট। এই কমন ফরম্যাটটা আপনারা যদি আয়ত্ত করে ফেলেন তাহলে কিন্তু সব জায়গায় ওই একই কমন ফরম্যাটেই কিন্তু আপনাকে এফিডেভিটটা লিখতে হবে। তাহলে আমি আপনাদেরকে সিভিল রিভিশন ড্রাফটিংয়ের স্ট্রাকচার বা বডি যেটাই বলেন না কেন সেটা আমি আপনাদেরকে বোঝালাম। এখন আমরা একটা প্রবলেমেটিক প্রশ্ন আমরা সলভ করব। আমি স্ক্রিনে আপনাদেরকে প্রবলেমেটিক কোশ্চেনটা দেখাবো, বাট আমি তার আগে আমি মুখে আমি আপনাদেরকে একটু বলতেছি সংক্ষেপে। আমি জাস্ট আপনাদেরকে যে 25 সালে
সিভিল পার্টের থেকে যে প্রথম প্রশ্নটা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা আসছিল সেই প্রশ্নটা আমরা অ্যানালাইসিস করব, স্ক্রিনে দেখাবো, কিন্তু আমি তার আগে জাস্ট সামারিটা আমি আপনাদেরকে মুখে একটু বলি, আপনারা একটু ভালো করে শোনেন। দেখেন 25 সালে সিভিল রিভিশন যে প্রথম প্রশ্নটা আপনাদের এসেছিল সেটা আমি একটু বলতেছি। দেখেন যে বাদী এ 30 কোটি টাকা মূল্য নির্ধারণ পূর্বক, আমি আবারও বলতেছি, দেখেন বাদী এ 30 কোটি টাকা মূল্য নির্ধারণ পূর্বক গ তফসিলভুক্ত জমির উপর টাইটেল স্যুট নাম্বার 20/2025 দায়ের করেন। এ অবস্থায় বিবাদী এক্স আদেশ 7 বিধি 11 অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের একটা দরখাস্ত দায়ের করে এবং সেই আরজি প্রত্যাখ্যানের দরখাস্ততে বিবাদী এক্স দাবি করে যে বিবাদী এক্স ইতিপূর্বে খ তফসিলভুক্ত জমির উপরে একই কোর্টে 15/2005 মামলা দায়ের করেছিল এবং ওই মামলাতে বাদী এ অনুপস্থিত থাকার কারণে আদালত একতরফা ডিক্রি দেয় এবং সেই একতরফা ডিক্রির বিরুদ্ধে বাদী এ সানি মোকদ্দমা দায়ের করে, মিসকেস দায়ের করে এবং আদালত সেই মিসকেস খারিজ করে দেয় এবং পরবর্তীতে এই খারিজ আদেশটা আপিলেট ডিভিশন পর্যন্ত বহাল থাকে এবং পরবর্তীতে এই খারিজ আদেশটা আপিল বিভাগ পর্যন্ত বহাল থাকে। অন্যদিকে বাদী এর যুক্তি হচ্ছে যে বাদী এ এই যে নতুন মামলাটা দায়ের করছে, এই নতুন মামলাতে আরো অনেক অন্য জমিও অন্তর্ভুক্ত হয়েছে, পাশাপাশি এই নতুন মামলাতে কিছু নতুন পার্টিও যুক্ত করা হয়েছে, সেই কারণে এই নতুন মামলাটা রেজ জুডিকাটার অধীনে পড়বে না। অন্যদিকে বিবাদী এক্স এর যুক্তি হচ্ছে যে এই নতুন মামলা রেজ জুডিকাটা দ্বারা বাড়িত, তার কারণ হচ্ছে কি, আগের মামলার রায়টা কি আছে, আপিল বিভাগ পর্যন্ত বহাল আছে। দেখেন এখানে আদালত কি সিদ্ধান্ত দিছে, এটা হচ্ছে আপনাদের মেন ফোকাসের জায়গা হওয়া উচিত। আপনারা ফ্যাক্ট পড়ে কিভাবে বুঝবেন যে এখানে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে, এইটা বোঝার জন্য কিন্তু আপনাকে পুরো ফ্যাক্ট কিন্তু পড়ার দরকার নাই। আপনাকে যে জায়গাটাতে ফোকাস করতে হবে সেই জায়গাটা হচ্ছে কি, আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে যে আদালতের রায়ের উপরে। আদালত এখানে কি রায় দিছে, তাহলে দেখেন এখানে মূল যে বিষয়টা সেই বিষয়টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, যে বাদী একটা টাইটেল স্যুট দায়ের করছে আর বিবাদী কি করছে, বিবাদী হচ্ছে রিজেকশন অফ প্লেইন্টের একটা অ্যাপ্লিকেশন দিছে, আরজি প্রত্যাখ্যানের একটা দরখাস্ত দিছে এবং বিবাদী দাবি করছে যে একই বিষয়ের উপরে বাদী আগে মামলা করছিল, ঠিক আছে, এবং সেই মামলাতে বিবাদী জয়লাভ করছে, সুতরাং এই মামলা রেজ জুডিকাটা দ্বারা বাড়িত। এই গ্রাউন্ডে বিবাদী হচ্ছে একটা আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিছে। তা আমরা যদি ফ্যাক্টটাকে সামারি ভাবে বলি তাহলে সংক্ষেপে আমরা বলি কি, বাদী আরজি দাখিল করছে, বিবাদী আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিছে। আদালত কি রায় দিছে, এটা হচ্ছে আসল বিষয়। দেখেন এখানে আদালত যে রায়টা দেয় সেই রায়টা হচ্ছে যে আদালত আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্ত এটা নামঞ্জুর করে দিছে। অনেকেই কিন্তু আপনারা এই 2025 সালের প্রশ্নটা কিন্তু ভালো করে বুঝতে পারেননি, অনেকেই কিন্তু আপনারা আপিল লিখে আসছেন, যে আপনারা মনে করছেন যে রিজেকশন অফ প্লেইন তো একটা ডিক্রি, আর ডিক্রির বিরুদ্ধে তো আপিল করতে হয়। পুরো জিনিসটা কিন্তু ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করেননি। ওখানে রিজেকশন অফ প্লেইন্ট আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দেখছেন, এটার উপরে বেস করে আপনারা আপিল লাগাই দিছেন। কিন্তু এখানে দেখেন এখানে আদালত রায়টা কি দিছে, আদালত কি রায় দিছে, আবারও বলতেছি আদালত কি রায় দিছে সেই রায়টা বুঝতে হবে। এই রায়টা বুঝতে পারলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনাকে আপিলের ড্রাফটিং করতে হবে নাকি রিভিশনের ড্রাফটিং করতে হবে। দেখেন আদালত এখানে কি রায় দিছে, আদালত এখানে রায় দিছে, আদালত হচ্ছে রিজেকশন অফ প্লেইন্টের যে দরখাস্ত সেই দরখাস্ত তো আদালত নামঞ্জুর করে দিছে। তার মানে তো এখানে প্লেইন্ট রিজেক্ট হয়নি, বরং এখানে আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্ত সেই আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত আদালত নামঞ্জুর করে দিছে।
যদি আদালত আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত মঞ্জুর করত, তার মানে এখানে যদি আরজি প্রত্যাখ্যান হতো তাহলে সেই ক্ষেত্রে এটা আপিল হতো, কিন্তু এখানে তো আরজি প্রত্যাখ্যান হয়নি। এখানে বিবাদী যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিয়েছে, আদালত সেই আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত কি করছে, না মঞ্জুর করে দিছে। তাহলে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুর কি কোনো আপিলযোগ্য আদেশ? অ্যান্সার কি হবে? আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুরের আদেশ, এটা কি কোনো আপিলযোগ্য আদেশ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত না মঞ্জুরের আদেশ এটা কিন্তু আপিলযোগ্য আদেশ না। এবং আমরা জানি যে যেটা আপিলযোগ্য আদেশ না, সেই আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে? রিভিশন ফাইল করতে হবে। বুঝতে পারছি কিনা? তা যাই হোক, আমি সংক্ষেপে আপনাদেরকে ফ্যাক্ট বোঝালাম। এখন আমি আপনাদেরকে ফুল স্ক্রিনে পুরো ফ্যাক্টটা পড়ে শোনাবো এবং আমরা চুল ছিঁড়া অ্যানালাইসিস করব এই ফ্যাক্টের উপরে, এবং আমরা এই ফ্যাক্টের আলোকে একটা রিভিশনের ড্রাফটিং আমরা শিখব। বাট তার আগে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা যারা 2026 সালের হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের জন্য বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন কোর্স আমরা আয়োজন করেছি, যেটার ক্লাস শুরু হবে মার্চ মাসের 6 তারিখ থেকে। 6 মার্চ 2026 তারিখ থেকে বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল অনলাইন কোর্স আয়োজন করেছে, যারা কিনা আপনারা হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য। আমাদের এই কোর্সের যে ক্লাসের বৈশিষ্ট্য সেটা আমি একটু বলি। আমাদের এই ক্লাসগুলো শুধুমাত্র শুক্রবার এবং শনিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এবং আমরা সর্বমোট 30 থেকে 40টা মতো ক্লাস আমরা নিব। ধরেন যে মিনিমাম 35টা মতো ক্লাস আমরা নিব, এবং এই 35টা ক্লাসে ফুল সিলেবাস আমরা কমপ্লিট করাবো। আমাদের এই কোর্সের সাথে থাকবে একটা স্পেশাল লেকচার শিট, এবং এই স্পেশাল লেকচার শিটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা ইংরেজি লেখার পাশাপাশি ওইটার সরল বাংলা অনুবাদ থাকবে। হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষার্থী যারা আপনারা আছেন, তাদের অন্যতম একটা সমস্যা কিন্তু যে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষাটা কিন্তু ইংলিশে দেওয়া লাগে, আর এই পরীক্ষাটা যেহেতু ইংলিশে দেওয়া লাগে সেহেতু কিন্তু অনেকের ইংরেজিতে দুর্বলতা থাকার কারণে পরীক্ষাতে কিন্তু ভালো করতে পারেন না। তা আমরা যে স্পেশাল লেকচার শিট তৈরি করেছি আপনাদের জন্য, সেই লেকচার শিটে কিন্তু প্রত্যেকটা লেখার নিচে কিন্তু বাংলা অনুবাদ থাকবে। মনে করেন আপনি সিউতে 5টা পয়েন্ট আছে, সিউতের প্রত্যেকটা পয়েন্ট তার নিচে বাংলা অনুবাদ। গ্রাউন্ডে মনে করেন 5টা পয়েন্ট আছে, গ্রাউন্ডের মনে করেন প্রত্যেকটা পয়েন্ট তার নিচে কি থাকবে? বাংলা অনুবাদ থাকবে, সরল বাংলা অনুবাদ, যাতে করে আপনি নিজেই পড়ে বুঝতে পারেন। প্রেয়ারের বাংলা কিন্তু প্রেয়ারের নিচে থাকবে। মনে করেন আমি যে প্রশ্ন, এখন আমি আপনাদেরকে যে প্রশ্নটা পড়াবো, সেই প্রশ্নও কিন্তু কি থাকবে? প্রশ্নের নিচে কিন্তু সেটার বাংলা অনুবাদ থাকবে, যাতে করে আপনি বাংলা অনুবাদ পড়ে প্রশ্ন পড়ে সহজেই কিন্তু বুঝতে পারবেন যে এখানে প্রশ্নে কি চাওয়া হয়েছে। আমাদের এই কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে 2 মার্চের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য 2,000 টাকা ডিসকাউন্ট থাকবে। তার মানে আপনি 6,000 টাকা দিয়ে আপনি এই কোর্সটা করতে পারবেন। এই টাকা কিন্তু একবারেই দিতে হবে, অ্যাট এ টাইমে দিতে হবে, এবং এই 6,000 টাকার কোর্সের মধ্যে কিন্তু আপনি একটা স্পেশাল লেকচার শিট পাবেন, যেটা আমরা 1500 টাকা মূল্যে বাজারে বিক্রি করব। তা যাই হোক, আমি আর বেশি কথা বলতেছি না, আমি সরাসরি আলোচনাতে চলে যাচ্ছি। আমরা এখন 2025 সালে সিভিল পার্টের যে প্রথম প্রশ্নটা এসেছিল, সেই প্রশ্নটা আমরা চুল ছেড়ে অ্যানালাইসিস করব, এবং সেই প্রশ্নের আলোকে আমরা একটা সিভিল রিভিশনের ড্রাফটিং শিখব। দেখেন আমি প্রশ্নটা পড়তেছি, আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এই প্রশ্নটাকে কেটে কেটে পার্ট করে ফেলছি, এবং প্রত্যেকটা প্যারার নিচে কিন্তু সেটার বাংলা দিয়েছি, হ্যাঁ, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন, দ্য প্লেইন্টিফ এ ফাইল দ্য টাইটেল স্যুট নাম্বার 20 অফ 2025 বিফোর দ্য 5th জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্ট ঢাকা, ভ্যালুইং দ্য স্যুট at টাকা 30 crore on Go schedule land.
বাদী এ 30 কোটি টাকা মূল্য নির্ধারণ পূর্বক গ তফসিলভুক্ত ভূমির উপরে টাইটেল স্যুট নাম্বার 20/2025 পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করেন। এরপরে দেখেন তাহলে এখানে কি হলো, এখানে হচ্ছে বাদী 30 কোটি টাকা মূল্য নির্ধারণ পূর্বক গ তফসিলভুক্ত ভূমির উপরে টাইটেল স্যুট নাম্বার 20/2025 পঞ্চম যুগ্ম জেলা জজ আদালতে দায়ের করেন। তারপরে দেখেন দ্য ডিফেন্ডেন্ট এক্স filed the application for rejection of the plaint under order 7 rule 11 of the Code of Civil Procedure 1908 stating that X earlier instituted title suit number 5/2015 in the same court in respect of Kho schedule land and that was decreed ex parte against A। দেখেন এ অবস্থায় বিবাদী এক্স দেওয়ানি কার্যবিধি 1908 এর অর্ডার 7 রুল 11 অনুযায়ী আরজি প্রত্যাখ্যানের আবেদন দাখিল করেন, এই মর্মে যে বিবাদী এক্স পূর্বে একই আদালতে খ তফসিলভুক্ত ভূমি সংক্রান্ত টাইটেল স্যুট নাম্বার 5/2015 দায়ের করেছিলেন এবং উক্ত মামলায় বাদী এ অনুপস্থিত থাকায় আদালত একতরফা ডিক্রি প্রদান করে। thereafter এ ফাইলড এ মিসকেস নাম্বার 9/2016 under order 9 rule 13 for setting aside the ex parte decree, but that miscase was disallowed and that order was upheld up to the appellate division, and as such the present title suit number 20/2025 is barred by the principle of res judicata। দেখেন এটার যে মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে পরবর্তীতে বাদী এ একতরফা ডিক্রি বাতিলের লক্ষ্যে অর্ডার 9 রুল 13 অনুযায়ী মিসকেস 9/2016 দায়ের করেন, কিন্তু উক্ত মিসকেস খারিজ হয় এবং খারিজ আদেশটি আপিল বিভাগ পর্যন্ত বহাল থাকে। ফলে বিবাদীর মতে বর্তমান টাইটেল স্যুট নাম্বার 20/2025 মামলা রেজ জুডিকাটা নীতির দ্বারা আইনগতভাবে বারিত। এখন দেখি এ কি আর্গুমেন্ট দিচ্ছে, দেখেন এস আর্গুমেন্ট ইজ দ্যাট ইন দ্য টাইটেল স্যুট নাম্বার 20/2025 additional lands have been included alongside the Kho schedule land, creating a new schedule Go, and also some more individuals have been added as parties. The plaintiff also prayed for setting aside the earlier ex parte decree of title suit 5/2015। দেখেন অপরদিকে বাদী এ যুক্তি উপস্থাপন করেন যে বর্তমান মামলায় পূর্বের খ তফসিলভুক্ত জমির সাথে অতিরিক্ত ভূমি সংযোজনের মাধ্যমে গ তফসিল সৃষ্টি করা হয়েছে এবং নতুন কিছু পক্ষ সংযুক্ত করা হয়েছে, অতএব এই মামলা পূর্ববর্তী মামলার পুনরাবৃত্তি নয়। বাদী আরও পূর্ববর্তী টাইটেল স্যুট নাম্বার 5/2015 এর একতরফা ডিক্রি বাতিলের প্রার্থনাও করেছেন। এরপরে দেখেন বিবাদী এক্স এর আর্গুমেন্ট। অন দ্য আদার হ্যান্ড দ্য ডিফেন্ডেন্ট এক্স ক্লেইমস দ্যাট the appellate division upheld the ex parte decree of title suit 5/2015, so it can be challenged in the present title suit number 20/2025. He has also pointed out that in title suit number 20/2025 Kho schedule land includes the Kho schedule land, which was also the subject matter of title suit 5/2015। দেখেন এখানে বিবাদী যে কথা বলতেছে, কিন্তু বিবাদী এক্স এর মত হলো যেহেতু আপিল বিভাগ পূর্ববর্তী একতরফা ডিক্রি বহাল রেখেছেন, তাই বর্তমান মামলার মাধ্যমে উক্ত ডিক্রি চ্যালেঞ্জ করা আইনসঙ্গত নয়। তদুপরি উল্লেখ করেন যে গ তফসিলভুক্ত ভূমির মধ্যে খ তফসিলভুক্ত ভূমি অন্তর্ভুক্ত এবং সেই ভূমি ছিল
টাইটেল স্যুট নাম্বার 5/2015 এর মূল বিষয়বস্তু। দেখেন এখন আদালত কি রায় দিছে, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আদালত কি রায় দিছে এইটার উপরেই আমরা নির্ণয় করব যে আমাদের এই ফ্যাক্টে আপিল করতে হবে নাকি রিভিশন করতে হবে। দেখেন আদালতের রায়টা আপনারা দেখেন। দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ disallowed the application for rejection of the plaint under order 7 rule 11 filed by the defendant X of the title suit number 20 of 2025। এখানেই কিন্তু আসল কাহিনী, যেটা 2025 সালের যে পরীক্ষা সেই পরীক্ষাতে অনেকেই ধরতে ব্যর্থ হয়েছে। সবাই মনে করছে যে রিজেকশন অফ প্লেইন্ট হয়ে গেছে, কিন্তু না, এখানে কি হয়েছে এখানে আবারও খেয়াল করেন। The learned joint district judge has disallowed the application for rejection of the plaint under order 7 rule 11 filed by the defendant X of the title suit number 20 of 2025। দেখেন এটার বাংলা কি দাঁড়াচ্ছে, লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ টাইটেল স্যুট নাম্বার 20/2025 মামলায় বিবাদী এক্স কর্তৃক দাখিলকৃত আদেশ 7 বিধি 11 এর আবেদন খারিজ করে দেন। তার মানে রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্ত আদালত কি করছে, আদালত খারিজ করে দিছে। আদালত রিজেকশন অফ প্লেইন্টের যে দরখাস্ত এটা ডিসঅ্যালাউড করছে, অ্যালাউড করেনি, ডিসঅ্যালাউড করছে। এই জায়গাটাই কিন্তু অনেকে বুঝতে ভুল করছে, অ্যালাউ আর ডিসঅ্যালাউ। তাহলে রিজেকশন অফ প্লেইন্টের যে দরখাস্ত, আরজি প্রত্যাখ্যানের যে দরখাস্ত, সেটা যখন ডিসঅ্যালাউ করা হলো তখন সেটা কি হলো, সেটা হচ্ছে নন অ্যাপিলেবল অর্ডার। আর নন অ্যাপিলেবল অর্ডারের এগেইনস্টে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। তাহলে দেখেন এই ফ্যাক্টে আমরা পুরো প্রশ্ন কিন্তু আমাদের বোঝার দরকার নাই, আমাদেরকে কিন্তু আদালতের রায়টা বুঝলেই হলো। আদালত যে রায়টা দিছে সেই রায়টা বুঝলে হলো। সংক্ষেপে যদি আমি ফ্যাক্টটা বলি, বাদী আরজি দাখিল করছে, বিবাদী আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিছে এবং আদালত আরজি প্রত্যাখ্যানের দরখাস্তটাকে নাকচ করে দিছে, ডিসঅ্যালাউ করে দিছে, অ্যালাউ করেনি। যদি অ্যালাউ করতো তাহলে কিন্তু রিজেকশন অফ প্লেইন্ট হয়ে যাইতো, তখন কিন্তু এটা আপিল করা লাগতো। কারণ রিজেকশন অফ প্লেইন্ট হচ্ছে একটা ডিক্রি, ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে হয়। কিন্তু এখানে যেহেতু আদালত রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্তটাকে ডিসঅ্যালাউ, তার মানে হচ্ছে নাকচ করে দিয়েছে। এই রিজেকশন অফ প্লেইন্টের দরখাস্তটাকে যদি প্রত্যাখ্যান করা হয় তাহলে সেটা কিন্তু একটা আদেশ, এবং সেটা কিন্তু আপিলযোগ্য আদেশ না, সেটা কিন্তু আপিল অযোগ্য আদেশ। এবং আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে আমাদেরকে কি করতে হবে, রিভিশন ফাইল করতে হবে। এখন আমি আপনাদেরকে এ টু জেড একটা রিভিশনের ড্রাফটিং আমি দেখাবো, বাট সেই রিভিশনের ড্রাফটিং দেখানোর পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের অনলাইন কোর্স সম্পর্কে একটু জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 6 মার্চ 2026 তারিখ থেকে বোনাফাইড ল একাডেমি একটা স্পেশাল অনলাইন কোর্স আয়োজন করেছে, এবং এটা কিন্তু যারা আপনারা 2026 সালে হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষা দিবেন তাদের জন্য। এই অনলাইন কোর্সে টোটাল আমরা 35টা মতো ক্লাস নিব, 40টাও নিতে পারি অবস্থা বুঝে, এবং প্রত্যেকটা ক্লাসই কিন্তু শুক্রবার এবং শনিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড থাকবে, প্রত্যেকটা ক্লাসেই কিন্তু স্ক্রিনে দেখানো হবে। স্ক্রিনে আমরা জুমে ক্লাস নিব, জুমের স্ক্রিনে আমরা আমাদের যে লেকচার শিট, স্পেশাল লেকচার শিট, সেই লেকচার শিট কিন্তু স্ক্রিনে আমরা দেখাবো, দেখিয়ে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু ক্লাসগুলো নেওয়া হবে। এবং আমাদের যে স্পেশাল লেকচার শিট সেটার একটা কপিও কিন্তু যারা আপনারা ভর্তি হবেন তাদেরকে আমরা দিয়ে দিব। কোর্স ফি হচ্ছে 8,000 টাকা, বাট স্পেশাল একটা ডিসকাউন্ট আমরা দিয়েছি, সেটা হচ্ছে কি 2 মার্চের মধ্যে যারা ভর্তি হবে 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন, 6,000 টাকাতে ভর্তি হতে পারবেন। আমাদের এই ভিডিওর ক্যাপশনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে ভর্তি কনফার্ম করতে পারবেন। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, চলেন আমরা এখন একটা রিভিশনের ড্রাফটিং দেখে আসি। দেখেন রিভিশনের ড্রাফটিংটা শুরু করার পূর্বে আপনাদেরকে কিন্তু অ্যান্সার লিখে নিতে হবে, কারণ যেহেতু এটা একটা প্রবলেমেটিক কোশ্চেন ছিল, সেই প্রবলেমেটিক কোশ্চেনের যে অ্যান্সারটা
সেই অ্যান্সারটা কিন্তু প্রথমে আপনাদেরকে লিখে নিতে হবে যে আপনাকে আপিল করা লাগবে নাকি রিভিশন করা লাগবে, সেটা কিন্তু আপনাকে 2-3 লাইনে আগে লিখে নিতে হবে। দেখেন আমরা এখানে দেখিয়েছি, আপন কনসিডারেশন অফ দ্য অ্যাবভ মেনশনড ফ্যাক্টস it is evident that a revision petition is required to be drafted and filed. Accordingly, my respectful advice to the plaintiff A is to take necessary steps for such drafting and filing. তাহলে আমাদেরকে এখানে রিভিশনের ড্রাফটিংটা যে ফাইল করতে হবে সেটা কিন্তু আমাদেরকে আগে অ্যান্সারটা লিখে নিতে হবে। এখন আমরা চলেন ড্রাফটিংয়ে চলে যাই। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে সর্বপ্রথম আমাদেরকে ডিস্ট্রিক্টটা উল্লেখ করতে হবে এবং ডিস্ট্রিক্টটা কিন্তু বড় হাতের উল্লেখ করতে হবে। দেখেন আমরা এখানে উল্লেখ করেছি ডিস্ট্রিক্ট ঢাকা, তার নিচে আমি বলছিলাম যে আপনাদেরকে কোর্টের নাম উল্লেখ করতে হবে। দেখেন ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, তার নিচে হাইকোর্ট ডিভিশন, তার নিচে সিভিল রিভিশনাল জুরিসডিকশন, এরপরে কিন্তু সিভিল রিভিশন নাম্বার দিতে হবে। সিভিল রিভিশন নাম্বার 206 অফ 2026 লিখতে পারেন আপনারা চাইলে, আবার এইভাবে ডট ডট দিয়ে অফ 2026 লিখবেন, কারণ আপনার পরীক্ষা যেহেতু 26 সালে হবে। এরপরে আপনাকে ইন দ্য ম্যাটার অফ লিখতে হবে, তারপরে আপনাকে ধারা উল্লেখ করতে হবে। দেখেন আমরা ধারা উল্লেখ করেছি, অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 115 সাবসেকশন 1 অফ দ্য কোড অফ সিভিল প্রসিডিউর এগেইনস্ট অর্ডার। আচ্ছা, এখানে কেন 115(1) আসলো, কেন 115(4) আসলো না, সেটা আমি আপনাদেরকে আগেই বলেছি যে দেখেন এখানে আমরা সরাসরি হাইকোর্ট ডিভিশনের কাছে আসছি, এই কারণে এটা কি হয়েছে 115(1) হয়েছে। কিন্তু যদি প্রথমে একটা রিভিশন আগে জেলা জজের কাছে করা হইতো, জেলা জজের ওই রিভিশনের মামলার এগেইনস্টে যদি আবারও হাইকোর্টে যাইতাম, তখন কিন্তু এখানে 115(4) উল্লেখ করতে হতো। আচ্ছা, এরপরে দেখেন অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ দিয়ে আপনাদেরকে কি করতে হবে, পিটিশনারের নাম ঠিকানা উল্লেখ করতে হবে। আমরা এখানে একটা নাম ঠিকানা দিয়ে দিছি। এখানে আমাদের পিটিশনার কে, ডিফেন্ডেন্ট হচ্ছে আমাদের পিটিশনার, কারণ এখানে সংক্ষুব্ধ কে হইছে, ডিফেন্ডেন্ট সংক্ষুব্ধ হইছে। ডিফেন্ডেন্ট যে আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত দিয়েছিল, সেই আরজি প্রত্যাখ্যানের দরখাস্ত তো আদালত ডিসঅ্যালাউ করছে, নাকচ করেছে, এই জন্য ডিফেন্ডেন্ট সংক্ষুব্ধ হইছে, তাই আমরা এখানে লিখছি কি ডিফেন্ডেন্ট পিটিশনার। তার নিচে দেখেন ভার্সেস দিয়ে আমরা কি করছি, অপোজিট পার্টিকে, অপোজিট পার্টি হচ্ছে প্লেইনটিফ, তার ঠিকানা আমরা এখানে দিয়েছি। এরপরে দেখেন অ্যাপ্লিকেশন ভ্যালু 30 কোটি টাকা, কারণ কি, কারণ আমাদের সুট ভ্যালু ছিল 30 কোটি, তাহলে এখানে অ্যাপ্লিকেশন ভ্যালুও কি হবে 30 কোটি হবে। এরপরে দেখেন অ্যান্ড দিয়ে ইন দ্য ম্যাটার অফ দিয়ে আমরা দেখেন ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার উল্লেখ করেছি। ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার, জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 15/2/2025 passed by Mr. Aminul Bari, learned 5th Joint District Judge Dhaka, entitled suit number 20 of 2025, rejecting the application filed by the defendant petitioner under Order 7, Rule 11 of the Code of Civil Procedure 1908. তাহলে আমাদেরকে ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার আমরা এখানে উল্লেখ করেছি যে কোন জাজের কত তারিখের রায়ে আমি সংক্ষুব্ধ হয়েছি, কোন দরখাস্ত অনুযায়ী আমি সংক্ষুব্ধ হয়েছি। এখানে আদেশ 7 বিধি 11 অনুযায়ী যে দরখাস্ত আমি দিয়েছিলাম সেই দরখাস্ত নাকচ হয়েছে বলে আমি সংক্ষুব্ধ হয়েছি, তাই তো। তার নিচে দেখেন চিফ জাস্টিসকে সম্বোধন করতে হবে। দেখেন টু মিস্টার জাস্টিস, মেনশন দ্য নেম অফ দ্য কারেন্ট চিফ জাস্টিস, এখানে উল্লেখ করতে হবে। বর্তমানে আমাদের যেহেতু চিফ জাস্টিস হচ্ছেন সৈয়দ রিফাত আহমেদ, তা আমরা এখানে উল্লেখ করতে পারি টু মিস্টার জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পানিয়ন জাস্টিসেস অফ দ্য সেইড অনারেবল কোর্ট। তার নিচে আমাদেরকে লিখতে হবে দ্য হাম্বেল পিটিশন অফ দ্য পিটিশনার নেমড অ্যাবভ মোস্ট রেসপেক্টফুলি। এরপরে আমরা চলে যাব সিউতে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে সিউত হচ্ছে কি ক্রোনোলজিক্যাল অর্ডার অফ দ্য ফ্যাক্ট, ফ্যাক্টের ধারাবাহিক একটা বিবরণ। আপনি যদি সিউটটা যদি নিজের মতো করে সংক্ষিপ্ত আকারে না লিখতে পারেন, তাহলে আপনি দ্যাট দিয়ে প্রথমে দ্যাট শব্দ বসাবেন, দ্যাট শব্দ বসায় আপনি ওই ফ্যাক্টের থেকে এক ফুল স্টপ থেকে আর এক ফুল স্টপ পর্যন্ত টানবেন। বাট আপনি প্রথমে একটা কমন সিউট উল্লেখ করতে পারেন। দেখেন আমরা উল্লেখ করেছি দ্যাট দ্য প্রেজেন্ট সিভিল রিভিশন হ্যাজ বিন ফাইলড এগেইনস্ট দ্য জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 15/2/2025 passed by the learned
5th Joint District Judge Dhaka in the title suit number 20 of 2025 rejecting the application filed by the defendant petitioner under Order 7 Rule 11 of the Code of Civil Procedure. দেখেন এটার মিনিং দেওয়া আছে, দেখেন এই দেওয়ানি রিভিশনটি দাখিল করা হয়েছে 15/2/2025 তারিখে পঞ্চম যুগ্ম জেলা জজ ঢাকা কর্তৃক টাইটেল স্যুট নাম্বার 20/2025 প্রদত্ত রায় ও আদেশের বিরুদ্ধে, যেখানে বিবাদী পিটিশনার আদেশ 7 বিধি 11 অনুযায়ী যে আবেদন করছিল সেই আবেদনটা আদালত কি করে দিছে, খারিজ করে দিছে। দেখেন এরপরে দেখেন আমরা কিন্তু ফ্যাক্টর থেকেই নিয়ে আসছি মোটামুটি। দেখেন দ্যাট দ্য প্লেইন্টিভ অপোজিট পার্টি ফাইল টাইটেল স্যুট নাম্বার 20 of 2025 before the learned 5th Joint District Judge Dhaka for declaration and cancellation of earlier decree valuing the suit at টাকা 30 crore in respect of Goa schedule land. বাদীপক্ষ 30 কোটি টাকা মূল্য নির্ধারণ করে গ তফসিলের জমি নিয়ে আগের ডিক্রি বাতিল ও ঘোষণা চেয়ে টাইটেল স্যুট নাম্বার 20/2025 দায়ের করছেন। এগুলো কিন্তু সব ফ্যাক্টের মধ্যে আছে, এই ফ্যাক্টটাই কিন্তু আমরা এখানে কি করছি, তুলে দিয়েছি। দেখেন দ্যাট প্রিয়র টু ফাইলিং অফ দ্য প্রেজেন্ট স্যুট দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার হ্যাড ইনস্টিটিউটেড টাইটেল স্যুট নাম্বার 5 of 2015 বিফোর দ্য সেম কোর্ট রিগার্ডিং খ শিডিউল ল্যান্ড হুইচ ওয়াজ ডিক্রিড এক্স পার্টি এগেইনস্ট দ্য প্রেজেন্ট প্লেইন্টিভ। বর্তমান মামলা দায়েরের আগেই বিবাদী পিটিশনার একই আদালতে ক তফসিলভুক্ত জমি নিয়ে 2015 সনের 5 নং টাইটেল স্যুট দায়ের করেন, যা বর্তমান বাদীর অনুপস্থিতিতে একতরফা ডিক্রি হয়েছিল। দেখেন তাহলে এখানে কিন্তু সব আমরা কি করছি, এখানে কিন্তু আমরা ফ্যাক্ট আমরা কিন্তু এখানে নিয়ে আসছি। এবং দেখেন এখানে টোটাল আমরা সিউট দিয়েছি কি 8টা, ঠিক আছে। সবগুলো সিউট আমি আর পড়তেছি না, আপনাদেরকে জাস্ট এক নজর আমরা দেখাই যাচ্ছি, ঠিক আছে। এই যে সিউটগুলো, এই সিউটগুলো মূলত ফ্যাক্টের থেকে আপনি চাইলে হুবহু লিখতে পারেন, কিন্তু সর্বশেষ যে সিউটটা সেই সিউটটাতে কিন্তু আপনাকে দেখাতে হবে যে আপনি কি হয়েছেন, আপনি এগ্রিভড হয়েছেন, আপনি ডিসস্যাটিসফাইড হয়েছেন নিম্ন আদালতের রায় দ্বারা। এবং এই কারণেই আপনি কি করছেন, আপনি এই নিম্নলিখিত গ্রাউন্ড বলে আপনি হচ্ছে এই রিভিশনটা দায়ের করেছেন। 8 নম্বর সিউটটা সবাই খেয়াল করেন। 8 নম্বর সিউতে কি লেখা আছে দেখেন, দ্যাট বিং এগ্রিভড বাই দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 15/2/2025 দ্য ডিফেন্ডেন্ট পিটিশনার নাও মুভস বিফোর দিস অনারেবল কোর্ট। ঠিক আছে, তাহলে কি 15/2/2025 তারিখের যে আপত্তিকর রায় ও আদেশ, এটার দ্বারা সংক্ষুব্ধ হয়ে বিবাদী পিটিশনার কি হয়েছে, এই অনারেবল কোর্টের কাছে শরণাপন্ন হয়েছেন। এখন দেখেন আমি আপনাদেরকে গ্রাউন্ডগুলো দেখাবো, এবং গ্রাউন্ডের মধ্যে কিন্তু কমন যে গ্রাউন্ডগুলো, সেই কমন গ্রাউন্ডগুলো কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু কমন গ্রাউন্ডগুলো আপনারা লিখতে পারবেন। দেখেন আমি কয়েকটা গ্রাউন্ড পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। 1 নম্বর গ্রাউন্ডটা দেখেন, ফর দ্যাট দ্য লার্নেড কোর্ট বিলো কমিটেড অ্যান এরর অফ ল রেজাল্টিং ইন অ্যান এরর ইন ডিসিশন in not considering the papers and documents of the defendant as such occasioning failure of justice। বাংলাটা নিচে দেওয়া আছে, আমি জাস্ট আসল জায়গাতে একটু ফোকাস করি। ফর দ্যাট দ্য লার্নেড কোর্ট বিলো কমিটেড অ্যান এরর অফ ল, রিভিশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এরর অফ লটা ফোকাস করতে হবে, বুঝতে পারছি কিনা। তারপরে দেখেন 2 নম্বর যে গ্রাউন্ড, ফর দ্যাট দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি পাসড বাই দ্য কোর্ট বিলো is highly unlawful, illegal, null and void, extraneous and highly capricious and is not sustainable। এই যে 1 থেকে আমাদের যে প্রথম 5টা গ্রাউন্ড, এই প্রথম 5টা গ্রাউন্ড কিন্তু আমাদের কমন গ্রাউন্ড। এইগুলো আপনারা মুখস্থ রাখলে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনারা লিখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 1, 2, 3, 4 এবং 5, এই 5টা হচ্ছে কমন গ্রাউন্ড। 6 নম্বর গ্রাউন্ডটা আমরা ফ্যাক্টের সাথে রিলেট করে এখানে উল্লেখ করেছি, এটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। দেখেন, ফর দ্যাট দ্য লার্নেড কোর্ট বিলো ফেইল টু কনসিডার দ্যাট
দ্য এক্সপার্টি ডিক্রি ইন টাইটেল স্যুট নাম্বার 5 of 2015 has already been affirmed up to the Honorable Appellate Division, and therefore the present suit is barred by res judicata under section 11 of the CPC. Since adding new land or parties cannot reopen a finally settled title dispute, but the learned court below misconstrued the scope of Order 7, Rule 11 and rejected the application despite the clear legal bar on the face of the plaintiff. খেয়াল করেন, যেহেতু 2015 সালের 5 নং টাইটেল স্যুটের একতরফা ডিক্রি আপিল বিভাগ পর্যন্ত বহাল রয়েছে, তাই নতুন জমি বা নতুন পক্ষ যুক্ত করলেও আগের নিষ্পত্তি হওয়া মালিকানা বিরোধ নতুন করে খোলা যায় না, এবং এ কারণে বর্তমান মামলা সিপিসি এর 11 ধারা অনুযায়ী সুস্পষ্টভাবে রেজ জুডিকাটা দ্বারা বাধাপ্রাপ্ত। কিন্তু ট্রায়াল কোর্ট আদেশ 7 বিধি 11 এর সঠিক প্রয়োগ বুঝতে ব্যর্থ হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখেন যাব হচ্ছে 8 নাম্বার যে গ্রাউন্ডটা, এটাও কমন গ্রাউন্ড। এখানে আপনাকে উল্লেখ করতে হবে যে ফর দ্যাট দ্য রিভিশন ইজ ওয়েল ইন টাইম অ্যান্ড দ্য অ্যাবভ নোটেড সার্কামস্টেন্সেস ক্লিয়ারলি শো দ্যাট দ্য ইমপিউন জাজমেন্ট অ্যান্ড ডিক্রি ইজ নট সাস্টেনেবল অ্যান্ড ইজ লায়াবল টু বি সেট অ্যাসাইড। এই রিভিশন যথাসময়ে দায়ের করা হয়েছে এবং উপরোক্ত পরিস্থিতি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আপত্তিকর রায় ও ডিক্রি টেকসই নয় এবং তা বাতিলযোগ্য। এরপরে চলে আসি আমরা দেখেন প্রেয়ারের ক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে বলছি যে একটা কমন প্রেয়ার যদি মুখস্থ করেন তাহলে এটা সব জায়গায় উল্লেখ করতে পারবেন। দেখেন, wherefore it is most humbly prayed that your lordship would graciously be pleased to grant leave, call for the records and issue a rule calling upon the defendant opposite party to show cause as to why the impugned judgment and order dated 15/2/2025 passed by the learned 5th Joint District Judge arising of the title suit number 20 of 2025 rejected the application for amendment of plaintiff filed by the defendant should not be set aside, and after hearing the parties per using the records and cause shown, if any, make the rule absolute and or pass such other or further order or orders as to your lordship may deem fit and proper. আচ্ছা দেখেন, আমি প্রেয়ারটার বাংলা এখন বলতেছি। অতএব বিনীত প্রার্থনা এই যে আপনার লর্ডশিপ অনুগ্রহ করে অনুমতি প্রদান করবেন, মামলার নথিপত্র তলব করবেন এবং বিবাদী প্রতিপক্ষকে রুল জারি করে কারণ দর্শানোর নির্দেশ দিবেন যে কেন পঞ্চম যুগ্ম জেলা জজ এর রায় আদেশ যাহাতে আরজি প্রত্যাখ্যানের আবেদন খারিজ করা হয়েছে বাতিল করা হবে না, এবং রুল শুনানি শেষে নথিপত্র পর্যালোচনা ও প্রদর্শিত কারণসমূহ বিবেচনার পর রুলটি চূড়ান্তভাবে গ্রহণ করা হোক, এবং আপনার লর্ডশিপ যে আদেশ বা আদেশসমূহ প্রদানকে ন্যায়সঙ্গত ও উপযুক্ত মনে করেন তাহা প্রদান করিতে অনুগ্রহ করুন। দেখেন, প্রেয়ারের পরে আপনাদেরকে যে জিনিসটা উল্লেখ করতে হবে সেটা হচ্ছে যে রিভিশনের ক্ষেত্রে আপনাদেরকে একটা এফিডেভিট দিতে হবে। আমি আপনাদেরকে একটা এফিডেভিটের ফরম্যাট দেখাচ্ছি স্ক্রিনে। এই এফিডেভিটটা আপনারা যদি মনে রাখেন তাহলে সব রিভিশনেই কিন্তু আপনারা এই এফিডেভিট উল্লেখ করতে পারবেন, এবং শুধু রিভিশন না, আপনাদেরকে কোয়াশমেন্ট এফিডেভিট দেওয়া লাগবে, আপনাদেরকে রিটের ক্ষেত্রে আপনাদেরকে এফিডেভিট উল্লেখ করতে হবে। তা আপনারা সেই জায়গাগুলোতেও কিন্তু কি করতে পারবেন, এফিডেভিট উল্লেখ করতে পারবেন। এই একই এফিডেভিট, সেম এফিডেভিটই আপনারা যতগুলো ড্রাফটিং এর ক্ষেত্রে উল্লেখ করার দরকার, একটা এফিডেভিট যদি আপনি মনে রাখেন তাহলে যেখানে যেখানে আপনার এফিডেভিট দেওয়া লাগবে সেখানে সেখানে আপনি এফিডেভিট দিতে পারবেন। তাহলে আমরা আজকে একটা রিভিশনের ড্রাফটিং শিখলাম এবং 2025 সালে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নকে আমরা বিশ্লেষণপূর্বক আমরা একটা রিভিশনের ড্রাফটিং A to Z আমরা দেখলাম। আমি আজকের মতো এই ভিডিও শেষ করব। শেষ করার পূর্বে আমি আপনাদেরকে আবারও আমাদের কোর্স সম্পর্কে জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যারা আপনারা 2026 সালে
হাইকোর্ট পারমিশন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আমরা বোনাফাইড ল একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল অনলাইন জুম কোর্সের আয়োজন করেছি, যেটার ক্লাস শুরু হবে মার্চ মাসের 6 তারিখ থেকে। 6 মার্চ 2026 তারিখ থেকে আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে। 35টা মতো আমরা ক্লাস নিব। শুক্র শনিবার রাত 8টা থেকে 9টা পর্যন্ত ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ডের ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা স্পেশাল লেকচার শিট থাকবে, যেটার হার্ড কপি আপনাদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, এই কোর্সের ফি সেটা হচ্ছে যে মাত্র 8,000 টাকা কোর্স ফি আমরা নির্ধারণ করেছি, কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে। 2 মার্চের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য 2,000 টাকা আমরা ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।